আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা যারা সামনে এসএসসি পরীক্ষার্থী, সো ভাইয়ারা, তোমাদের সবার রিকোয়েস্টে এবং তোমাদের সবচেয়ে কঠিন বিষয়ের আজকের ক্লাস, যেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রির চ্যাপ্টার 6, নাম হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। অনেককে যদি আমি প্রশ্ন করি, ভাইয়া এসএসসি পরীক্ষায় অবশ্যই মাস্ট বি এখান থেকে প্রশ্ন আসবে সিকিউ, তুমি কি এই প্রশ্নের উত্তর করবা? 100%-এর মধ্যে 99% স্টুডেন্ট বলবে না ভাইয়া, আমি গণিত পারি না, বিধায় আমি এই অঙ্কগুলো করব না। কারণ হচ্ছে এই ষষ্ঠ অধ্যায়ে তোমার অঙ্ক ঘুরিয়ে পেঁচিয়ে হাজার রকম কোটি রকম অঙ্ক আসতে পারে, কিন্তু তুমি যদি একটা টেকনিক ধরতে পারো, তাহলে তুমি যত হাজার কোটি টেকনিকেই তোমাকে প্রশ্ন করুক, তুমি তার মাস্টার হবে। কথা কি বুঝতে পারছো? সো আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি হচ্ছে তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 6, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এখান থেকে যেভাবে যেরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে জিলাপির ভাঁজ দিয়ে যত ভাবেই তোমার আসুক, এমসিকিউ বলো, সিকিউ বলো, শর্ট কোশ্চেন বলো, তুমি রাজা হবে এই প্রশ্নগুলোর উত্তর করতে। ওকে, সো আমি বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আজকের এই একটি ক্লাসে আমি একদম ফুললি ভাবে তোমাদের কভার করে দেবো এবং আমি বলে দেবো কিভাবে তোমার সিকিউ আসবে, তুমি কিভাবে অ্যান্সার করবে। ও হ্যাঁ, অনেকেই বলে যে ভাইয়া এখান থেকে তো আসবে, কিন্তু আমি তো এখান থেকে দেব না, কারণ এখান থেকে দিতে গেলে আমার হবে না, উত্তর ভুল হবে। কিন্তু ভাইয়া আমি বলতেছি এখানে ম্যাথ আছে, ভালো কথা, কিন্তু ম্যাথ ঘুরিয়ে পেঁচিয়ে আসে, সেটাও ভালো কথা। কিন্তু এই ম্যাথ গুলো হচ্ছে ভাইয়া প্রাথমিক ম্যাথ। কি বলছে ভাইয়া, একটু মনোযোগ দাও তো। এখন প্রাথমিক কথাটার অর্থ বুঝতে হবে। হোয়াট ইজ প্রাথমিক? প্রাথমিক মানে হচ্ছে ভাইয়া প্রাইমারি। এখন প্রাইমারি কি ওই যে তোমরা শিশু শ্রেণীতে পড়ছো না? শিশু শ্রেণীতে পড়ছো, ক্লাস 1-এ পড়ছো, 2-এ পড়ছো, 3-তে পড়ছো, সেই 1 to 3-তে তুমি যে গণিত গুলো করেছিলে সেই গণিত গুলো আছে এখানে ভাইয়া। এখন দেখবা সেটাই আবার কিভাবে। তো তোমরা কি ঐকিক নিয়মের গণিত করনি? ঐকিক নিয়মের সবাই করছে এই বিষয়টা। আচ্ছা, না করলেও কোনো ভেজাল নাই, কোনো সমস্যা নাই, 1 to 3-তে এটা শিখেছো। আর হচ্ছে ভাইয়া 1 to 3-এর গণিত কেন বলবো, কারণ হচ্ছে এই গণিত গুলো তোমাকে দেখে দেখে করতে হবে। দেখে দেখে তোমার কাছে প্রশ্নে দেয়া থাকবে, তুমি দেখে দেখে করবা, নো প্রবলেম। ওকে, মানে এখানে হার্ড কিচ্ছু নাই। ওকে, সো ভাইয়ারা অনেক কথা বলে ফেলছি, লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6-এর ক্ষেত্রে আমাদের মাস্ট বি এই অধ্যায় ধরতে গেলে, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের মাস্ট বি একটা জিনিস জানতে হবে, সেটাই আমরা প্রথমে শিখবো। একটা জিনিস জানবা মানে পুরো অধ্যায় তোমার কাছে একদম পানির মতো ক্লিয়ার। ওকে ভাইয়া, সো একটা জিনিস কি ভাইয়া, তোমরা কিন্তু প্রত্যেকেই এই বিষয়টা অন্তত পক্ষে জানো, এই বিষয়টা অন্তত পক্ষে জানো যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এইগুলো হচ্ছে কিন্তু আমাদের ভাইয়া পরমাণু। এই বিষয়টা আশা করি আমি আশা করি তোমরা প্রত্যেকেই জানো, কারণ এরা তো এইরকম আছে, এইরকম করে আছে না, এইরকম হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, মানে এরা কোনো যৌগ গঠন করেনি, এরা পরমাণু, এরা নট অণু। যদি আমি কি করি, এই H2 দেই, এইরকম কিছু করি বা অণু সিস্টেম করি, মানে একাধিক পরমাণু যুক্ত করি, সেটা হয়ে যাবে অণু। ভাইয়া তাহলে তোমরা কি বলতে পারবা না এগুলো পরমাণু? বলতে পারবা? তাহলে তোমার এই অধ্যায় ক্লিয়ার। তুমি যদি এইগুলোকে পরমাণু বুঝতে পারো যে এগুলো পরমাণু, তোমার ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, এবার যদি আমি লিখি H2, Cl2, H2O, এরপরে আমি যদি লিখি H2SO4, এরপরে যদি ভাইয়া আমি এইটা লিখি যে CO2। আচ্ছা ভাইয়া, এগুলো কি বলতো? প্রত্যেকেই আশা করি এই জিনিসটা জানো, এগুলো হচ্ছে অণু। কেন অণু? কারণ এগুলো ভাইয়া একাধিক পরমাণু যুক্ত আছে এগুলো, এগুলো অণু, এগুলো পরমাণু। এই জিনিসটা যদি বুঝতে পারো, শেষ, খেলা শেষ। ওকে ভাইয়া, লক্ষ্য করো হাইড্রোজেন। আচ্ছা, মাস্ট বি তোমাকে যেটা জানতে হবে এইগুলো করার ক্ষেত্রে, এগুলো হচ্ছে পরমাণু, এগুলো অণু, কিন্তু তোমাদেরকে ভাইয়া এই জিনিসটা একটু জানতে হবে, সেটা হচ্ছে পারমাণবিক ভর। অনেকেই বলবা ভাইয়া এটাই তো আমাদের মেইন সমস্যা, আপনি তো মেইন সমস্যার কথাই বললেন, যে পারমাণবিক ভর কিভাবে আমরা বের করব, কিভাবে পারমাণবিক ভর বের করব। আচ্ছা ভাইয়া, পিরিয়ডিক টেবল তোমরা সবাই পড়ছো না? পড়ছো, আশা করি পড়ছো। সো ভাইয়া এইখানে কিন্তু প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা আছে, পারমাণবিক ভর আছে, কিন্তু পারমাণবিক সংখ্যা আমরা মনে রাখতে পারি, হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, মানে ধারাবাহিক ভাবে। কিন্তু ভাইয়া পারমাণবিক ভর জিনিসটা তো বুঝতে পারি না। আচ্ছা, পারমাণবিক ভর নির্ণয় করার কিছু সহজ টেকনিক আছে, ট্রিক্স আছে, আমি সেটা এই ক্লাসে আলোচনা করব না। যদি সেটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে ভাইয়া, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এই ক্লাসের ক্ষেত্রে তোমাকে পারমাণবিক ভর যদি তুমি না জানো, তুমি এইরকম পর্যায় সারণী থেকে যে কোনো মৌলের পারমাণবিক ভর দেখে নিবা যে এটার পারমাণবিক ভর কত। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় ভাইয়া সেটা হচ্ছে কি, এদের যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা তার দ্বিগুণ হয় বেশিরভাগ ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে 1 যোগ 2 যোগ করতে হয়, অনেক ক্ষেত্রে 4 যোগ করতে হয়, 5 যোগ করতে হয় এই প্রোটন সংখ্যার দ্বিগুণের সাথে। ওকে ভাইয়া, আচ্ছা সেটা পরের কথা।
তাহলে এইগুলাকে তুমি বলছো না পরমাণু, এগুলোকে তুমি বলছো না অণু। তাহলে ভাইয়া আমি যদি বলি যে এগুলোর ভরকে আমি কি বলবো, এগুলোর যে ভর আছে এগুলোর ভরকে আমি কি বলবো, হাইড্রোজেনের ভর 1, তাই না ভাইয়া? হাইড্রোজেনের ভর কত? তুমি চাইলে পিরিয়ডিক টেবিল দেখতে পারো, হাইড্রোজেনের ভর 1। এবার যদি বলি হিলিয়ামের ভর কত, হিলিয়ামের ভর ভাইয়া 4। লিথিয়ামের ভর কত, লিথিয়ামের ভর ভাইয়া 7। এখন বলবা লিথিয়াম তো 3, 3 দুগুণ 6, বাট এটার সাথে একটু ব্যতিক্রমে 1 যোগ করতে হবে। বেরিলিয়ামের ভর কত, তুমি এগুলো এখন তুমি পর্যায় সারণী থেকে দেখে নাও। ওকে, বেরিলিয়ামের ভর কত ভাইয়া? আমারও তো মনে হচ্ছে না। ওকে, এখানে আছে হচ্ছে 9। হ্যাঁ, বেরিলিয়ামের ভর হচ্ছে 9। বোরনের ভর কত ভাইয়া? বোরনের ভর হচ্ছে 10, 11, 10, 11 ধরতে পারি, বোরনের ভর 11। এরপরে ভাইয়া কার্বনের ভর কত বলো তো? কার্বনের ভর সবাই বলবে 12। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে পরমাণুর ভর না, এগুলো এগুলো কিসের ভর ভাইয়া? পরমাণুর ভর, পরমাণুর ভর, পরমাণুর ভর। এই পরমাণুর ভরকে বলা হয় ভাইয়া পারমাণবিক ভর। ভাইয়া কথা কি বুঝতে পারছো? পারমাণবিক ভর। তুমি যে পরমাণুর ভর লিখো সেটাকে আমরা কি বলবো ভাইয়া? পারমাণবিক ভর বলবো। কথা কি ক্লিয়ার? তাহলে পারমাণবিক ভর জিনিসটা বুঝতে পারছো? আমি আশা করি সবাই পারছো। এখন ভাইয়া অণুরও কিন্তু ভর আছে, অণুরও ভর আছে। এটা আবার কি রকম লক্ষ্য করো ভাইয়া, এখানে হাইড্রোজেনের ভর কত ভাইয়া? 1। তাহলে হাইড্রোজেন এখানে আছে কয়টা? 2টা। তাহলে আমি কি করব? 2 ইন্টু 1 করবো, অর্থাৎ হাইড্রোজেনের ভর 1, বাট যেহেতু 2টা আছে তাহলে 2 দ্বারা গুণ করবো, অর্থাৎ 2। তাহলে H2 অণুর ভর হচ্ছে আমাদের 2। এবার Cl2 এর অণুর ভর কত ভাইয়া? Cl বা ক্লোরিনের ভর কিন্তু আমরা প্রত্যেকেই জানি, এটা একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে কত ভাইয়া? 35.6, তাই না? 35.6। ওকে, সো তোমরা চাইলে এইরকম করে তোমরা কোথায় দেখতে পারো, এইরকম করে তোমরা এখানে পর্যায় সারণীতে দেখতে পারো। সো 35.6, তাহলে ক্লোরিনের ভর হচ্ছে আমাদের 35.6। কিন্তু যেহেতু ভাই এখানে Cl2 আছে, মানে 2টা ক্লোরিন আছে, তার মানে এই 35.6 কে তোমাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে যেটা আসবে সেটা হবে কি, এখানে সম্ভবত 35 দুগুণ 70, 71 এর মতো চলে আসবে, বা 72 চলে আসবে। ওকে, 72। ওকে, আচ্ছা। এরপর ভাইয়া H2O, এখানে তোমার এই অণুটার ভর কত বলো তো? এই অণুটার ভর কত? সো এখানে হাইড্রোজেন আছে 2টা, অর্থাৎ হাইড্রোজেনের ভর 1, বাট যেহেতু 2টা আছে 2টা গুণ করব, প্লাস আবার কি অক্সিজেনের যে ভরটা আছে সেটা তোমাকে যোগ করতে হবে। সো অক্সিজেনের ভর কত ভাইয়া? আশা করি প্রত্যেকেই তোমরা জানো যে 16। অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হচ্ছে কিন্তু 16। তাহলে এইরকম থাকলে আমরা কি করব? 2টার পারমাণবিক ভর যোগ করব। ওকে, সো এটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 16 আর 2 18 আসবে। তাহলে H2 এর অণুর ভর হচ্ছে 18। এবার H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের ভর কত লক্ষ্য করো তো? হাইড্রোজেন হচ্ছে 2টা আছে, অর্থাৎ 1 ইন্টু 2 দেবো, প্লাস সালফারের ভর কত তোমরা কিন্তু প্রত্যেকেই জানো, সালফারের ভর হচ্ছে 32। কত ভাইয়া? 32। তাহলে 32 প্লাস কত? প্লাস হচ্ছে অক্সিজেন। অক্সিজেন এখানে 4টা আছে, সো অক্সিজেনের ভর কত আমাদের? 16। তাহলে 16 দিতে হবে, বাট গুণ করে 4 করতে হবে, অর্থাৎ যেহেতু 4টা আছে। এখন সবগুলো যোগ করে আমরা কত পাবো? 2, 32 আর 2 34, 4 16 64 আর 34 আমাদের 98 হবে। এরপর ভাইয়া কার্বন ডাই অক্সাইডের আমাদের ভর কত হবে? আমরা কিন্তু জানি যে কার্বনের ভর হচ্ছে কত ভাইয়া? কার্বন আমরা কিন্তু এটা সবাই জানি যে কার্বনের ভর হচ্ছে 12। দেন হচ্ছে অক্সিজেনের ভর 16, বাট যেহেতু অক্সিজেন 2টা আছে, অর্থাৎ 16 গুণ 2। তাহলে লক্ষ্য করো 12, সরি এখানে প্লাস দেবো, 12 প্লাস হচ্ছে 16 দুগুণ 32। তাহলে 32 আর 12 কত হয় ভাইয়া? 30 আর 10 40, 40। ওকে, আচ্ছা। এখন বলবা ভাইয়া, হ্যাঁ আমরা অণুর কিন্তু এগুলো ভর বের করলাম, এগুলো ছিল কি? পরমাণুর ভর, পরমাণুর ভর, পরমাণুর ভর, যেটাকে বলা হয় পারমাণবিক ভর। এগুলো হচ্ছে অণুর ভর, অণুর ভর, অণুর ভর। এইগুলোকে এখন ভাইয়া আমি কি বলবো? আণবিক ভর বলবো। শেষ, খেলা শেষ, আণবিক ভর। ওকে, তাহলে পরমাণুর ভরকে আমি কি বলবো? পারমাণবিক ভর। অণুর ভরকে আমি বলবো আণবিক ভর। এই জিনিসটা যারা যারা বুঝতে পারছো তাদের জন্য এই অধ্যায় সবার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন ভাইয়া আণবিক ভর তাহলে কিভাবে বের করতে হয়? আবারও যদি আমি যে কোনো একটা যৌগ লিখি বা অণু লিখি, যেমন আমি কি লিখতে পারি? CaCO3। ভাইয়া এইখানে তুমি এটার আণবিক ভর কিভাবে বের করবা? যেহেতু এটা অণু, তার মানে এটার যে ভর আসবে সেটা অবশ্যই আণবিক ভর। তো এটা আণবিক ভর বের করার নিয়মটা আশা করি শিখছো, যে প্রথমে আমাদের ক্যালসিয়ামের ভর, যেহেতু ক্যালসিয়াম একটা আছে, তাহলে আমরা ক্যালসিয়ামের ভর লিখবো হচ্ছে 40।
তোমরা পর্যায় সারণী থেকে দেখে নিতে পারো। এরপরে কার্বনের ভর কত ভাই? আমরা কিন্তু প্রত্যেকেই একটু আগেই দেখেছি কার্বনের ভর হচ্ছে আমাদের 12 প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16, বাট যেহেতু তিনটা আছে 3 দ্বারা গুণ করে দেবো, সবগুলো প্লাস মাইনাস বা যেটা যোগ আছে করে দেবো। 40 3 16 কত ভাইয়া? আমি চাইলে এখানে ক্যালকুলেটর মাস্ট বি ইউজ করবো। হ্যাঁ, ক্যালকুলেটর আমাকে ইউজ করতেই হবে এদের ক্ষেত্রে। সেই জন্য রসায়ন পরীক্ষার দিন অবশ্যই ক্যালকুলেটর, ফিজিক্স পরীক্ষার দিন মানে যে 5টা তোমাদের বিষয় আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ আর হায়ার ম্যাথ, এক্ষেত্রে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে বিশেষ করে। এমন বলবা বায়োলজিতে কেমন করে? বায়োলজিতেও ম্যাথ আছে, ওই যে আমাদের কিন্তু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, ওইখানে কিন্তু এটিপি উৎপাদনের প্রক্রিয়া, ওখানে কিছুটা প্রয়োগ আছে। আচ্ছা ভাইয়া, তো তুমি ক্যালকুলেটর নিয়ে গেলে তো তোমার কোনো সমস্যা হবে না। তো লক্ষ্য করো এখানে 40 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 3 16 কত ভাইয়া? 48, তাই না? সো এটা কিন্তু আমাদের আসতেছে 100। তাহলে এই 100 হচ্ছে কি আমাদের ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3 এর কি ভর, আণবিক ভর। এটাকে কি বলবো? আণবিক ভর। বাট যদি শুধু থাকে ক্যালসিয়াম, তাহলে যেহেতু এটা একটা পরমাণু, তাহলে এর যে ভরটা হবে 40, এটা হচ্ছে জাস্ট পারমাণবিক ভর। খেলা শেষ, খেলা শেষ। এটা যারা বুঝতে পারছো, তারা এই পর্যন্ত যারা বুঝতে পারছো, একটু এখনই কমেন্ট করো। ভিডিওটা স্কিপ করে মানে ভিডিওটা মানে তোমরা কি করো, পজ করে একটু সবাই কমেন্ট করো, কমেন্ট করে জানাও যে এই জিনিসটা বুঝতে পারছো কিনা। এবং যদি বুঝতে পারো তাহলে তোমার কাজ হবে, আমি যেগুলো দিচ্ছি এগুলোর আণবিক ভর বের করা। ভাইয়া তুমি এইখানে আণবিক ভর বের করবা হচ্ছে আমি দিচ্ছি সাপোজ NaCl এর আণবিক ভর বের করবা, NaOH এর আণবিক ভর বের করবা। এরপরে তুমি বের করবা হচ্ছে BCl2 এটার আণবিক ভর বের করবা। সো এগুলো তোমরা আণবিক ভর গুলো বের করে আমার ক্লাসটা আবারও রিজিউম করো। ওকে ভাইয়া? আচ্ছা, তো লক্ষ্য করো এখন আমরা কি জানলাম? আমরা কিন্তু মোটামুটি একটা ক্লিয়ার ধারণা নিলাম, পারমাণবিক ভর জানলাম এবং আণবিক ভর জানলাম। আচ্ছা ভাইয়া, এখন আমি তোমাদেরকে যেই প্রশ্নটা করতে চাচ্ছি বা যেই জিনিসটা শিখাতে যাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, লক্ষ্য করো। সাপোজ সাপোজ হাইড্রোজেন। ভাইয়া হাইড্রোজেন কথা কি বুঝতে পারছো? হাইড্রোজেন বললাম, হাইড্রোজেন। এখন তুমি লক্ষ্য করো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর, আণবিক ভর নয় কিন্তু, যেহেতু এটা পরমাণু তাহলে পারমাণবিক ভর। এর পারমাণবিক ভর হচ্ছে অন। আচ্ছা ভাইয়া লক্ষ্য করো, পারমাণবিক ভর কত? অন। এখন এই পারমাণবিক ভরকে আমি গ্রাম এককে প্রকাশ করব কি দ্বারা? গ্রাম। গ্রাম চেনো? গ্রাম, কেজি, গ্রাম চেনো না? সেই গ্রাম এককে প্রকাশ করব। তাহলে পারমাণবিক ভর অন মানে হচ্ছে 1 গ্রাম। বুঝতে পারছো? জিনিসটা কি বুঝতে পারছো? তাহলে লক্ষ্য করো, পারমাণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করি, সেইটাকে বলা হয় হচ্ছে 1 মোল। এই জিনিসটাই কিন্তু অনেকেই ধরতে পারে না। ভাইয়া পারমাণবিক ভর যেটা আছে এইটাকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি, সেইটাই হচ্ছে আমাদের 1 মোল। আর অলওয়েজ এই জিনিসটা খেয়াল রাখবা ভাইয়া, 1 মোল সমান হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। এই জিনিসটা একটু প্লিজ কষ্ট করে মনে রাখবা, ভিডিওটা পজ করে এই জিনিসটা মুখস্থ করে নাও যে 1 মোল সমান 6.02 1 মোল সমান 6.02 1 মোল সমান 6.02 মুখস্থ করে ফেলো। ওকে, তাহলে যেহেতু আমাদের এটা হচ্ছে 1 মোল, আমি কিন্তু নিশ্চিত ভাবে লিখতে পারি এটা সমান 6.02 ইন্টু 10⁻23। বাট এই 6.02 ইন্টু 10⁻23 এটা কি? এতটি। যেহেতু আমাদের হাইড্রোজেন পরমাণু, তার মানে এতটি পরমাণু। ভাইয়া এই জায়গাটা অনেকেই বোঝে না, এটা দ্বারা আমি কি বুঝাইলাম আবারও লক্ষ্য করো। হাইড্রোজেন পারমাণবিক ভর অন, এই পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করব। এই গ্রাম এককে যখনই প্রকাশ করব কোন পারমাণবিক ভরকে, সেটাকে বলা হয় 1 মোল। এই 1 মোল সমানই এতটি। যদি পরমাণু হয় তাহলে এতটি পরমাণু, যদি এখানে অণু হতো তাহলে এতটি অণু। কথা কি ক্লিয়ার? আচ্ছা এইবার একটু লক্ষ্য করো ভাইয়া, H2 এটা কি ভাইয়া? অণু। এটা কি ভাইয়া? অণু, কারণ এখানে একাধিক পরমাণু আছে। আচ্ছা H2 এর আণবিক ভর কত? এটা কিন্তু আর পারমাণবিক বলতে পারবো না, এখানে হয়ে যাবে আণবিক ভর। তাহলে H2 এর আণবিক ভর কত? যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, যেহেতু দুইটা হাইড্রোজেন, 1 2 কোনো 2, তার মানে এর আণবিক ভর হচ্ছে ভাইয়া কত? 2। এখন বলবো কি এই পারমাণু সরি এই আণবিক ভরকে তুমি গ্রাম এককে প্রকাশ করো। সেই আণবিক ভরকে আমি 2 গ্রাম মানে গ্রাম এককে প্রকাশ করলাম। এই আণবিক ভরকে যখনই আমি গ্রাম এককে প্রকাশ করবো, ভাইয়া আমার ফোনে এত নোটিফিকেশন আসতেছে কেন আমি জানি না। সো এই আণবিক ভরকে যখনই আমি আণবিক গ্রাম এককে প্রকাশ করব, তখনই তাকে বলে দেবো 1 মোল। নো টেনশন, নো ফুর্তি, নো সিল, জাস্ট বলে দেবো 1 মোল। যদি দেখো
যে পারমাণবিক ভরকে আমি আণবিক ভরকে গ্রাম এককে বা পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করছি, ওটা মানে হচ্ছে 1 মোল। আর 1 মোল যখনই শুনবা কোনো কথা নাই, তুমি বসে দিবা 6.02 ইন্টু 10⁻23t। 23টি কি, এটা যেহেতু অণু তার মানে এতটি অণু। শেষ, কেল্লা খতম খতম। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন ভাইয়া তোমার কাছে আমার কাজ, এইগুলো তোমাকে একটু এই রকম সিস্টেম করতে হবে ভাইয়া। আর হচ্ছে হ্যাঁ, এইখানে ভালো কথা মনে পড়লো যে এই আণবিক ভর সমানই এই 2 গ্রাম, এইটা সমানই এই 1 মোল, এইটা সমানই এতটি অণু ভাইয়া। মানে এগুলো পরস্পর কি সবগুলো একে অপরের সমান। তুমি যদি এইটার বদল 1 মোল লেখো নো প্রবলেম, যদি 1 মোল H2 এর বদলে 2 গ্রাম H2 লেখো ওই নো প্রবলেম, যদি 2 গ্রাম H2 এর আণবিক ভর 2 লেখো নো প্রবলেম। ওকে, সো নো প্রবলেম। তুমি লিখতে পারো যে 2 গ্রাম H2 সমান হচ্ছে আমাদের এতটি, 6.02 ইন্টু 10⁻23t কি অণু। কারণ কি ভাইয়া, কারণ এটা সমান এটা, এটা সমান এটা, মানে এরা সবগুলো পরস্পরের সমান। তুমি এটা সমান এটা লিখতে পারো, এটা সমান এটা লিখতে পারো, এটা সমান এটা, ইচ্ছা অনুযায়ী। আচ্ছা ভাইয়া, এখন তুমি এইটার একটু কাজ করো তো এগুলোর, তো আমি তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। আচ্ছা, জিঙ্ক ভাইয়া, জিঙ্ক আছে। তো জিঙ্কের পারমাণবিক ভর কত ভাইয়া? এটা কিন্তু পরমাণু, কারণ এটা নট অণু। তো এখানে পারমাণবিক ভর হচ্ছে ভাইয়া 65। আমরা সবাই জানি জিঙ্কের পারমাণবিক ভর কত ভাইয়া? 65। ভালো কথা, 65। কিন্তু ভাইয়া আমি যখনই এই পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলাম, এইটা সমানই 1 মোল। কারণ পারমাণবিক ভর বা আণবিক ভরকে যখনই গ্রাম এককে প্রকাশ করব তখন তাকে বলা হয় 1 মোল। আর এই জিনিসটা আমরা প্রত্যেকেই জানি, 1 মোল সমান 6.02 ইন্টু 10⁻23t। কি ভাইয়া, এখানে যেহেতু পরমাণু এতটি পরমাণু। কথা কি বুঝতে পারতেছো? আশা করি পারতেছো। ঠিক একই ভাবে H2O কি ভাইয়া, এটা কিন্তু অণু। এখানে একাধিক পরমাণু আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। তো বলতো আমরা একটু এই সাইডে করি যে আমাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, যেহেতু 2টা আছে তার মানে 2 দ্বারা গুণ করব, প্লাস অক্সিজেনের 1টা আছে, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে 16 আর 2 এ টোটাল পাবো 18। তাহলে ভাইয়া এর আমাদের আণবিক ভর 18। সো এই 18কে আমি গ্রাম এককে প্রকাশ করলে আমি তাকে বলবো 1 মোল। আর আমি জানি 1 মোল সমান 6.02 ইন্টু 10⁻23t। যেহেতু এটা অণু তাহলে অণু। ভাইয়া কথা কি বুঝতে পারছো? আশা করি পারছো। এবার লক্ষ্য করো, H2SO4। সো আমাদের হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, যেহেতু 2টা আছে, 1 গুণ 2 প্লাস সালফারের পারমাণবিক ভর কত ভাইয়া? আমরা কিন্তু প্রত্যেকেই জানি সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32। তাহলে দিয়ে দিলাম 32, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত ভাইয়া? 16। যেহেতু এটা 4টা আছে, গুণ করে দেব 4। এখন সবগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা অ্যান্সারটা আনবো। সো লক্ষ্য করো, 1 ইন্টু 2 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4। সো আমরা টোটাল পেয়ে যাচ্ছি 98। তাহলে আমাদের কি হবে বলতো? H2SO4 এর আণবিক ভর হবে 98। সো এই 98 সমানকে আমি কি করব? গ্রাম এককে প্রকাশ করলাম। সো গ্রাম এককে প্রকাশ করলেই আমি তাকে বলে দেব 1 মোল। আর 1 মোল সমান আমি জানি 6.02 ইন্টু 10⁻23t। এটা কি ভাইয়া অণু না? তাহলে অণু। বুঝতে পারছো? ঠিক একই ভাবে NaCl করো তুমি, কার্বন ডাই অক্সাইড করো তুমি, এটা তোমার কাজ থাকলো। যখনই ভাইয়া এইটা করতে পারবা, এখন যাবতীয় অঙ্ক তোমার কাছে একদম পানির মতো ক্লিয়ার। এই সিস্টেমের এটা আমি বলবো হচ্ছে নিয়ম 1-এর অঙ্ক এখন তোমার কাছে পানির মতো ক্লিয়ার। নিয়ম 1-এর অঙ্ক, নিয়ম 1-এর অঙ্কগুলো কি ভাইয়া, সেটা একটু তোমাদেরকে এখন দেখাতে চাই। ওকে, নিয়ম 1-এর অঙ্ক, দিস ইজ নিয়ম 1-এর অঙ্ক। ওকে, সো লক্ষ্য করো, দেখো নিয়ম 1-এর অঙ্ক তোমার কাছ থেকে যেটাই বলুক, এটাকে তুমি এইভাবে আগে সাজাবা। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তো এইভাবে সাজানোর ক্ষেত্রে মেইন জিনিস হচ্ছে পারমাণবিক ভর বা আণবিক ভর। এইটা যদি তুমি জানো, সেটাকে গ্রাম এককে প্রকাশ করলে মোল পাবে, আর সেটা সমান এটা লিখে দেবে। তার মানে পারমাণবিক ভর বা আণবিক ভর বের করাটাই হচ্ছে তোমার মুখ্য কাজ। যখনই এটা লিখবা তখন তোমাকে দেখো কি বলবে, তারা এইভাবে এই প্রতিটা থেকে 6টা কোশ্চেন করতে পারবে। কি বলছে ভাইয়া? প্রতিটা থেকে তারা 4 2 6টা কোশ্চেন করতে পারবে।
এটা থেকে 6টা করতে পারবে, এটা থেকে 6টা, ঠিক একইভাবে যত কোটি তুমি এইখানে নেও না কেন কোটিটা থেকে তারা 6টা কোশ্চেন করতে পারবে, এর বাইরে করতে পারবে না। সো লক্ষ্য করো ভাইয়া, 6টা কোশ্চেন কি একেবারে সোজা, বলছি না দেখে দেখে করবা, তোমরা দেখে দেখে করবা। আমি কিন্তু জানি এই 65 সমান 65 গ্রাম সমান 1 মোল সমান এত, মানে এর এই 1 মোল সমান এত, এই 1 মোল সমান 65, এই 1 মোল সমান 65 গ্রাম। সো আমি কিভাবে বলবো, যে আমি কিন্তু এটাকে বলতে পারি যে 65 গ্রাম জিঙ্ক সমান 1 মোল। আমি কিন্তু বলতে পারি 65 গ্রাম জিঙ্ক সমান এতটি পরমাণু, বলতে পারি কি না? পারি। আমি কিন্তু বলতে পারি 1 মোল জিঙ্ক সমান 65 গ্রাম। আমি বলতে পারি 1 মোল 1 মোল জিঙ্ক সমান এতটি পরমাণু, কারণ এটা 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 সবকিছু এখানে সমান, যেহেতু এই যে সমান চিহ্ন দিয়েছি না, বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এখন ভাইয়া তোমাকে প্রশ্ন করবে কিভাবে, জাস্ট একটু খেয়াল করো, তুমি দেখে দেখে করবা। দেখো, প্রথমে আমাদের এই জিঙ্ক আছে না, এই জিঙ্ক থেকে আমাদের টোটাল 6টা প্রশ্ন করতে পারবে, এখান থেকেও 6টা করতে পারবে, নিয়মটা শেখো তাহলে ক্লিয়ার। দেখো, জিঙ্ক থেকে আমাদের এইখানে 6টা প্রশ্ন করছে, আমরা এই 6টারই উত্তর করব, তাহলে এখানে তোমার যাবতীয় যত কোটি এইরকম দিক না কেন সবকিছুর অ্যান্সার তুমি করতে পারবা। দেখো, প্রথম যে প্রশ্নটা করছে জিঙ্ক থেকে, আমি কিন্তু জিঙ্কের আগে কি করব ভাইয়া, এই সিস্টেমটা করে নেব। কি সিস্টেম? এই যে এই সিস্টেম। এখন 1 নম্বরে প্রশ্ন করছে যেটা, তোমাকে আগে প্রশ্ন খেয়াল করতে হবে কি বলছে, 30 গ্রাম জিঙ্কে কত মোল জিঙ্ক বিদ্যমান। 30 গ্রাম মানে এইখানে তোমার এই যে গ্রামটা দেয়া আছে, আর হচ্ছে মোলের কথা বলা হয়েছে, অর্থাৎ গ্রাম দেয়া আছে, মোল চাওয়া হয়েছে। তার মানে তুমি খেলা খেলবা হচ্ছে এই দুইটা নিয়ে, 65 গ্রাম আর 1 মোল, এই দুইটা নিয়ে তুমি খেলা খেলবা। কিভাবে? লক্ষ্য করো, 30 গ্রাম জিঙ্কে কত মোল জিঙ্ক বিদ্যমান। আচ্ছা, যেটা চাইবে ঐকিক নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু সবাই জানো, সেটা আমাকে শেষে লিখতে হয়। তাহলে এখানে কত মোল চাইছে, মোল চাইছে, তাহলে মোলকে আমাকে শেষে রাখতে হবে। আর 30 গ্রাম জিঙ্ক দেয়া আছে। আচ্ছা, আমি এইখান থেকে দেখে দেখে লিখবো যে 65 গ্রাম জিঙ্কে 1 মোল। আমি দেখে দেখে লিখবো কিনা, যে 65 গ্রাম জিঙ্ক সমান 1 মোল। ভাইয়া বুঝতে পারছো? তাহলে ভাইয়া 30 গ্রাম জিঙ্ক সমান কত, তোমরাই বলো, সোজা না? তো 30 গ্রাম বের করার আগে আমাকে 1 গ্রাম জিঙ্ক সমান বের করে নিতে হবে। 1 গ্রাম জিঙ্ক সমান তাহলে কত মোল ভাইয়া? যেহেতু তোমরা কিন্তু দেখতেছো যে আমাদের এখানে কি 65 গ্রাম জিঙ্ক সমান কত মোল? 1 মোল। তাহলে 1 গ্রাম জিঙ্ক সমান 1/65 মোল। কারণ কি ভাইয়া, যেহেতু 1 হচ্ছে ছোট, তাহলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, চাইছে কি 30 গ্রাম জিঙ্কে কত মোল। তাহলে এই 1 এর জায়গায় এবার 30 লিখে দাও, যেহেতু 1 এর চেয়ে আবার 30 বড়, তাহলে 30 গ্রাম জিঙ্ক যেহেতু বড়, এটা চলে যাবে উপরে, 30 ইন্টু 1 ডিভাইডেড বাই হচ্ছে 65 এত মোল। এটা সমান এখন কত হবে? আশা করি ঐকিক নিয়ম তোমরা সবাই জানো। তাহলে 30 কে 30 ভাগ হচ্ছে আমাদের 65, আমরা অ্যান্সার পেয়ে যাব হচ্ছে কত পাচ্ছি, লক্ষ্য করো তো, 0.4615, অর্থাৎ এক কথায় 0.46 মোল। ভাইয়া বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বলছিল 30 গ্রাম জিঙ্কে কত মোল জিঙ্ক বিদ্যমান? এত মোল জিঙ্ক বিদ্যমান। ওকে ভাইয়া, 2 নম্বরে চলে আসি। 50 গ্রাম জিঙ্কে, অর্থাৎ তারা কিন্তু এই একটা থেকে 2টা প্রশ্ন করবে, যে এটা থেকে এটা একবার প্রশ্ন করবে, এটা থেকে এটা একবার প্রশ্ন করবে, আবার এটাকে ধরে এটাকে ধরবে, এটাকে ধরে এটা একবার প্রশ্ন করবে, এটাকে ধরে এটাকে একবার প্রশ্ন করবে, এরপরে আবার এটাকে ধরবে, এটাকে ধরে এটা একবার প্রশ্ন করতে পারে, এটাকে ধরে এটা একবার প্রশ্ন করতে পারে। সবের নিয়ম সোজা, একেবারে সোজা, একেবারে। তুমি যদি এইটা বুঝতে পারো তাহলে এই সবগুলো তোমার কাছে ইজি। 2 নম্বরে বলেছে 50 গ্রাম জিঙ্ক, অর্থাৎ তোমাকে এই যে গ্রামটা দেয়া আছে, এবার বের করতে বলা হয়েছে কতগুলো, মানে সংখ্যা, এই যে এতটি পরমাণু না, এই যে এতগুলো মানে কতটি পরমাণু আছে, তাহলে এই যে এতটি পরমাণু, অর্থাৎ খেলা খেলতে হবে এইটা নিয়ে এবং এইটা নিয়ে। তাহলে তোমাকে বের করতে যেহেতু বলা হয়েছে যে কতগুলো জিঙ্ক পরমাণু বিদ্যমান, অর্থাৎ এইগুলো তোমাকে রাখতে হবে শেষে, আর যেটা দেয়া আছে সেটা ফার্স্টে। তাহলে আমি এখান থেকে দেখে দেখে লিখবো যে আমাদের 65 গ্রাম জিঙ্ক সমান এই যে এতটি পরমাণু, 6.02 ইন্টু 10⁻23 পরমাণু। তাহলে ভাইয়া তুমি বলো 1 গ্রাম জিঙ্ক সমান কতটি হবে? অবশ্যই 65, তাহলে নিচে চলে আসবে 6.02 ইন্টু 10⁻23
3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 65, তাই না? কারণ কি আমাদের এক হচ্ছে আমাদের ছোট। তাহলে 65 গ্রাম জিঙ্কে যদি এত হয়, তাহলে 1 গ্রাম জিঙ্কে আমাদের এতটি পরমাণু থাকবে, তাই না ভাইয়া? এতটি পরমাণু থাকবে। এখন তারা বলে দিয়েছে যে 50 গ্রাম জিঙ্কে, তাহলে এখানে 50 গ্রাম জিঙ্কে আমাদের কতটি পরমাণু হবে? অবশ্যই 50, তাহলে উপরে যাবে 50 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই হচ্ছে 65। ভাইয়া কথা কি বুঝতে পারছো? তাহলে এখন তুমি জাস্ট গুণ করে দাও। ওকে, উপরে কি আছে আমাদের 50 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 সমান এত, ভাগ আমরা করব হচ্ছে আমাদের 65। তাহলে আমরা পাচ্ছি কত? 4। এটা সমান আমরা পাবো কত? 4.63 ইন্টু 10⁻23। এইখানে তোমাকে কিন্তু দিয়ে দিছে এই যে 4.63, এগুলো নেব না, ইন্টু 10⁻23 এইটা তারা দিয়ে দিছে। তাহলে 50 গ্রাম জিঙ্কে এতটি পরমাণু বিদ্যমান, এতটি কি পরমাণু বিদ্যমান। তাহলে 65 গ্রামে 6.02 ইন্টু 10⁻23, তাহলে 65 সে যেহেতু 50 গ্রাম কম, তাহলে এখানে একটু কম থাকবে, অর্থাৎ 4.63 ইন্টু 10⁻23 পরমাণু বিদ্যমান। পারবা না ভাইয়া? একেবারে সোজা না? সোজা। একইভাবে তুমি 3 নম্বর করো। এগুলো আশা করি তোমাদের আর করাতে হবে না, এগুলো তোমরা প্রত্যেকেই ধরতে পারছো, বুঝতে পারছো যে 3 নম্বরে তারা বলে দিছে যে 3 মোল জিঙ্কে কত গ্রাম জিঙ্ক বিদ্যমান। এই যে 3 মোল, অর্থাৎ এই মোল নিয়ে খেলা খেলতে হবে এবং গ্রাম নিয়ে খেলা খেলতে হবে। তাহলে এইটা দেয়া আছে, এটা বের করতে হবে। তাহলে আগে তুমি এখান থেকে দেখে দেখে লেখো যে 1 মোল জিঙ্ক সমান 65 গ্রাম। তাহলে ভাইয়া বলে দিছে কত মোল? এখানে বলে দিছে 3 মোল জিঙ্ক। তাহলে 3 মোল জিঙ্ক সমান অবশ্যই 65 গুণ 3 সমান কত হবে ভাইয়া? 65 গুণ 3 করলে আমরা পাবো হচ্ছে 65 ইন্টু 3 করলে আমরা পাবো 195 গ্রাম। 195 গ্রাম অ্যান্সার। যেহেতু 1 এর চেয়ে 3 বড়, তাহলে এইখানে আমি গুণ করে দেবো। 195 গ্রাম কি আমাদের জিঙ্ক, অর্থাৎ 3 মোলে 195 গ্রাম জিঙ্ক। আচ্ছা, এরপরে ভাইয়া বলে এসে কি 4 নম্বরে বলে এসে 0.5 মোল জিঙ্কে কতগুলো জিঙ্ক পরমাণু বিদ্যমান। তার মানে মোল দেয়া আছে, এই যে এই মোলটা দেয়া আছে, বের করতে বলা হয়েছে কতগুলো পরমাণু, তার মানে এইটা বের করতে বলা হয়েছে। অর্থাৎ এবার এইটা দেয়া আছে, এইটা বের করতে হবে। তাহলে যেটা বের করতে হবে সেটা শেষে লিখবো, ফার্স্টে যেটা দেয়া আছে সেটা। তাহলে আমি কি জানি যে 1 মোল জিঙ্ক সমান আমি জানি হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 পরমাণু। তাহলে আমাকে বলে দিয়েছে 0.5 মোল। তাহলে 0.5 মোল জিঙ্ক সমান কি হবে? অবশ্যই নিচে চলে আসবে 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই হচ্ছে 0.5। দেখো ভাইয়া, অনেকে কিন্তু এখানে তোমাদের ভাগফলটা করতে পায় না, যে এটা আর এটা ভাগ করলে কত আসবে। তারা করে কি যে এইটা লিখে 6.023 ইন্টু 10⁻23 এটা দেয়। এটা দেওয়ার পরে তারা ভাগ করে 0.5। তুমি যদি এটা করো ভাইয়া, তাহলে কিন্তু এটার মানে ডাবল আসবে। ওকে, সো এইটা কিন্তু করা যাবে না তোমাকে। ওকে, সো এটা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 0.5 মানে কি ভাইয়া? হাফ। হাফ মানে কি ভাইয়া? এইটার অর্ধেক। সো এইটাকে অর্ধেক করতে গেলে এটাকে অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হবে। সো এইটা ভাগ হচ্ছে কত করব আমরা ভাইয়া? 2 করব। তাহলে লক্ষ্য করো আমাদের চলে আসতেছে 3.01 ইন্টু 10⁻23 কি ভাইয়া? পরমাণু না? হ্যাঁ, এটা পরমাণু। ওকে, তার মানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের 0.5 মোল বা হাফ মোল জিঙ্কে এতটি পরমাণু থাকে। ওকে ভাইয়া, ক্লিয়ার কথা? আচ্ছা, আশা করি তোমরা প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপর লক্ষ্য করো, এগুলো একেবারে সোজা না, আমরা দেখে দেখে করতেছি, সমস্যা গিয়েতে। আচ্ছা, লক্ষ্য করো পাশে কি বলা হয়েছে। পাশে পাশে বলা হয়েছে যে 10⁻20 জিঙ্ক পরমাণুতে কত গ্রাম জিঙ্ক পরমাণু বিদ্যমান। অর্থাৎ 10⁻20 জিঙ্ক, অর্থাৎ তোমাকে জিঙ্ক পরমাণু সংখ্যা দিয়ে দিছে, তাই না? সংখ্যা দিয়ে দিছে, আর কত গ্রাম, অর্থাৎ এই কত গ্রাম সেটা বের করতে বলা হয়েছে। সো আমরা জানি এইটা সমান এইটা, তাহলে এইটা সমান এইটা বের করতে আমাদের অসুবিধা কি? সো লক্ষ্য করো সেটা আমরা কিভাবে করব, জাস্ট একটু খেয়াল করো। আমরা কিন্তু অত্যন্ত সহজভাবে এটা করতে পারি। আমরা জানি হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 জিঙ্ক পরমাণু সমান আমরা জানি হচ্ছে 65 গ্রাম ভাইয়া। সো এখন তাহলে আমরা কি করব, এখানে আমরা তাহলে একটি জিঙ্ক পরমাণু সমান আমরা কত পাবো? একটি জিঙ্ক পরমাণু সমান আমরা পাচ্ছি হচ্ছে, জাস্ট আমরা এটা ভাগ করে দেবো, অর্থাৎ 65 ভাগ হচ্ছে কিন্তু এটা হবে। যেহেতু আমাদের
কি ভাইয়া এখানে আমাদের হচ্ছে ছোট, এটা হচ্ছে এটা ছোট, অনেক ছোট, সেজন্য ভাগ হবে 6.02 ইন্টু 10⁻23। সো ভাইয়া এখন কি বলছে যে 10⁻20, তাই না? তো আমি দিয়ে দিলাম 10⁻20 জিঙ্ক পরমাণুতে আমাদের থাকবে, ওই 10⁻20 এখন উপরে যাবে 65-র সাথে গুণ হয়ে, আর নিচে ভাইয়া এখানে 02 ইন্টু 10⁻23 থাকবে। এখন দেখো এটার মান কত আসে। সো 10 হচ্ছে আমাদের কত ভাইয়া 20 ইন্টু হচ্ছে আমাদের 65, তাহলে আমাদের অ্যান্সার চলে আসতেছে 6.5 ইন্টু 10⁻21। সো আমরা এখন এই 6.5, আচ্ছা এটা আসতেছে তাই না? সো এইটা ভাগ আমরা কি করব, ভাগ আমরা করব হচ্ছে ব্র্যাকেট দিয়ে, এখন এইটা লিখবো 6.023 ইন্টু 10⁻23, তাই না ভাইয়া? তো এখন লক্ষ্য করো তো কত আসে আমাদের অ্যান্সার, এই যে এখন কিন্তু চলে আসছে যে 0.01 গ্রাম, আমরা এটাই লিখতে পারি। ওকে ভাইয়া, তাহলে 10⁻20 আমাদের যে এতটি পরমাণু সমান কত গ্রাম জিঙ্ক পরমাণু, এত গ্রাম, 0.01 গ্রাম। যেহেতু ভাইয়া এটা চেয়ে কিন্তু এটা অবশ্যই ছোট, তাই না? এটা কিন্তু অনেক বড় সংখ্যা, এখানে 10⁻23 আছে, তার সাথে আবার এইটা গুণ আছে, এটা চেয়ে এটা ছোট, তার মানে এখানে যদি হয় 65 গ্রাম, এখানে অনেক কম হবে, অনেক ছোট গ্রাম। সো এইভাবে কিন্তু আমরা করতে পারি ভাইয়া, একেবারে সোজা না। সো অনেকেই কিন্তু এখানে ব্র্যাকেট দেয় না, সো ব্র্যাকেট ইউজ না করলে কিন্তু এখানে আমাদের আগে কি হবে, ওখানে আগে গুণের কাজটা হবে, দেন ভাগের কাজটা, মানে এখানে ব্যাপার স্যাপার আছে, সো ব্র্যাকেট দিয়ে করতে হবে। আচ্ছা ভাইয়া, এরপরে আমরা কোনটা করব, এই যে 6 নম্বরটা একটু খেয়াল করো, আমি বেশি বড় করব না, এগুলো তোমরা প্রত্যেকেই পারবে, দেখে দেখে পারবা না। 10⁻23 জিঙ্ক পরমাণুতে, অর্থাৎ তোমার এই যে পরমাণু সংখ্যা দেয়া আছে, বলা হয়েছে কত মোল, অর্থাৎ মোল বের করতে বলা হয়েছে। সো ভাইয়া কোনো কথা নেই, আমরা আগে এটা লিখবো, এটা সমান এটা লিখবো, তাহলে এটা সমান কত হয় সেটা লিখবো। ওকে ভাইয়া, সো দেখো 6.02 ইন্টু 10⁻23 টি জিঙ্ক পরমাণু সমান আমরা জানি হচ্ছে 1 মোল, তাই না ভাইয়া? 1 মোল জানি, তাহলে আমার সাইজে হচ্ছে 10⁻24 টি পরমাণু জিঙ্কের সমান কয় মোল, তাহলে আমি আগে 1 লিখবো। সো একটি জিঙ্ক সমান হচ্ছে কত ভাইয়া, অবশ্যই যেহেতু আমাদের অনেক ছোট, তাহলে আমাদের 1 এটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, 6.02 ইন্টু 10⁻20। আচ্ছা ভাইয়া, এখন বলছে যে আমাদের 10⁻24, তাহলে এটা আবার যেহেতু 1 এর চেয়ে বড়, তাহলে এটা যাবে আমাদের কোথায়, অবশ্যই উপরে 10⁻24, ওটা 1 গুণ করলে ওটাই থাকবে, আর নিচে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। আচ্ছা ভাইয়া, এখন করো আমরা 10⁻24 লিখি, 10⁻24 সমান হচ্ছে এত, ভাগ করব আমরা ব্র্যাকেট দিয়ে, এটা লিখবো 6.02 ইন্টু 10⁻23। আমার ক্যালকুলেটে কোনো ভুল হতে পারে, মানে লিখতে ভুল হতে পারে, সো আশা করি হবে না। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা জাস্ট মানটা দেখবো যে 1.66 মোল ভাইয়া, তাহলে আমাদের 10⁻24 কি এটা চেয়ে কিন্তু অফকোর্স বড়। ওকে, সো এইটা এতটি জিঙ্ক পরমাণু সমান 1.66 মোল। ব্যাপারটা কি ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার ভাইয়া। এখন এটা তো আমরা করলাম হচ্ছে পরমাণুর ক্ষেত্রে, জিঙ্কের ক্ষেত্রে, জিঙ্ক একটা পরমাণু, অণু নয়। এখন আমরা একটা অণুর ক্ষেত্রে করে দেখি, যেমন সালফিউরিক অ্যাসিড ভাইয়া, একই নিয়ম, সেম সেম কথা, তাই না? সেম কথা সেম কাজ। ওকে, তাহলে এখন আমরা কি করব ভাইয়া, একটু লক্ষ্য করো তো, এখন আমরা যদি একটু আমার একটু কিছু আলগা পেজ আছে, তো এই যে এগুলোতে তোমাদের অন্যান্য অধ্যায় করাইছিলাম, তো এগুলো আমাদের ফাঁকা আছে, তো আমরা করি। আর তোমরা অবশ্যই পেজ নষ্ট করবে না, কারণ এই পেজগুলো ফাঁকা পড়েই থাকে, তাহলে এগুলোতে লিখলে তোমার সমস্যা কি, এগুলোতে বিভিন্ন কাজ সম্পাদন করে তোমার তাহলে কি হবে, অপচয় কম হবে। ওকে, অপচয়কারী কার ভাই বলো তো? শয়তানের ভাই। আচ্ছা, H2SO4 ভাইয়া, এইখানে তোমাদের দেখো 3টা প্রশ্ন দেওয়া আছে আমাদের H2SO4 থেকে। আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে আমাদের এই H2SO4 অণুর ক্ষেত্রে আমাদের 3টা প্রশ্ন ঘুরিয়ে দেওয়া আছে, যদিও 3টা আমরা 6টা করতে পারি, কেননা আমরা একটাকে ধরে বাকি 2টা ধরতে পারি, আবার এইরকম করে 3টাকে ধরে 6টা টোটাল প্রশ্ন করতে পারি। এগুলো তোমরা এমনিতেই সমাধান করতে পারবে, জাস্ট দেখে দেখে লেখা। সো এখন লক্ষ্য করো ভাইয়া, বলছে যে 40 গ্রাম H2SO4 অণুতে কত মোল H2SO4 বিদ্যমান। ভাইয়া কি দেয়া আছে, 40 গ্রাম, অর্থাৎ এই যে এখানে 98 গ্রাম, অর্থাৎ আমাদের গ্রামটা দেয়া আছে, অর্থাৎ ভরটা দেয়া আছে, চাওয়া হয়েছে মোল, অর্থাৎ এইটা চাওয়া হয়েছে, তাহলে আমরা লিখবো এটা সমান এইটা, তাহলে 1 সমান কত, 40 সমান কত ভাইয়া, সোজা। তো আমরা কি জানি, 98 গ্রাম H2SO4 সমান হচ্ছে আমরা জানি 1 মোল ভাইয়া, জানি কি না? তাহলে এখন বলছে যে 40 গ্রাম, তাহলে আমরা 1 গ্রাম আগে বের করি, 1 গ্রাম সমান আমরা কত পাবো, তাহলে 1/98 মোল। ভাইয়া বুঝতে পারছো কিনা? তাহলে 40 গ্রাম বলো তো ভাইয়া, 40 গ্রাম H2SO4 সমান কত মোল? অবশ্যই 40 উপরে নিচে 98, তুমি ভাগ করে দাও ভাই, একটু লক্ষ্য করো, 40
ভাগ হচ্ছে আমাদের 98, তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 0.4, এটা সমান কি 0.4 মল ভাইয়া। অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা ভাইয়া, এরপরে দেখো, এরপরে আমাদের কি চাওয়া হয়েছে? 0.6 মোল H2SO4 অণুতে, অর্থাৎ তোমার মোল দেয়া আছে, এই যে অন মোলের জায়গায় তোমাকে এটা লিখতে হবে কতটি H2SO4 অণু বিদ্যমান, মানে কতটি সংখ্যা চাইছে, অর্থাৎ এইটা দেয়া আছে, এইটা চাইছে। তাহলে আমরা লিখবো, আমরা জানি 1 মোল সমান হচ্ছে আমাদের, আচ্ছা আমি কিছু লিখতেছি না, যে 1 মোল সমান আমরা জানি 6.02 ইন্টু 10⁻23 পরমাণু অণু। তাহলে এখন আমরা কি বের করব? আমরা বের করব হচ্ছে 0.6 মোল। আচ্ছা ভাইয়া, এখন বলি, অনেকের এইখানে যে ভুলটা করে, অনেকেই তারা কি করে, এই 0.6 মোল এটা কিন্তু তারা নিচে দেয়, অর্থাৎ তারা বোঝে এটা যেহেতু এটা ছোট, তো এটা আমরা নিচে দেই। বাট মনে রাখবা ভাইয়া, এইখানে যদি এইটা পয়েন্ট থাকে, বুঝলাম একের চেয়ে ছোট, যদি পয়েন্ট থাকে তাহলে ভাইয়া সেটা ভাগ না করে সেটা তোমাকে গুণ করতে হয়। ওই যে একটু আগে দেখেছিলাম না 0.5, ওইখানে তুমি ভাগ না করে যদি গুণ করতা তাহলেও একই অ্যান্সার কিন্তু চলে আসতো। যেমন কি ভাইয়া, ওইখানে যদি একটু তোমাদেরকে দেখাই, যে তোমাদেরকে এখানে কি করতে হতো? গুণ করতে হতো, তাহলেও কিন্তু একই অ্যান্সার। এই যে তোমাদের যে 0.5, এই যে এখানে দেখাইছিলাম না, এইটা তুমি নিচে না এনে যদি এটার সাথে তুমি 0.5 গুণ করতা, তাও এটাই আসতো। লক্ষ্য করো, 0.5 আমি গুণ, আচ্ছা 6.02 ইন্টু হচ্ছে 10⁻23, এইটা গুণ হচ্ছে আমরা 0.5 করবো। তাহলে লক্ষ্য করো 3.01 ইন্টু 10⁻23, একদম সোজা না? সোজা। তাহলে তোমাকে যদি পয়েন্ট থাকে তাহলে সেটা ভাইয়া গুণ করতে হয়, এই জিনিসটা একটু খেয়াল রাখবে, ওকে? তাহলে 0.6 মোল যদি যেহেতু পয়েন্ট আছে এটার সাথে, তাহলে আমরা গুণ করব, ওকে? সো তাহলে দেখবা ছোট মান আসবে, কেননা পয়েন্ট যে কোনো কিছুর সাথে গুণ করলে মানটা কিন্তু কমে আসে, ওকে? সো 6.02 ইন্টু হচ্ছে আমাদের 10⁻23, এইটা গুণন করব আমরা কত? 0.6, ওকে? সো লক্ষ্য করো আমাদের আসতেছে কত? 3.612 ইন্টু 10⁻23। আচ্ছা ভাইয়া লক্ষ্য করো, 1 মোল আর 0.6 মোল একের চেয়ে এটা ছোট, মানে 0.5 হলে এটার অর্ধেক হতো। তো এখানে লক্ষ্য করে এটার অর্ধেক হলে শুধু 3 হতো, ওকে? যেহেতু 6 এর অর্ধেক 3, তো এখানে যেহেতু অর্ধেকের চেয়ে আবার বড়, তাহলে এই যে 3.612 আছে, ওকে, ইন্টু 10⁻23, তাহলে এটার চেয়ে কি প্রায় অর্ধেকের বেশি, ওকে, যেহেতু 0.6। তাহলে ভাইয়া এতমল আমাদের এতমল H2SO4 অণুতে তোমাকে কিন্তু এইভাবে লিখতে হবে, ওকে? আরো বিভিন্ন কথা লিখে কিন্তু এটা করতে হবে। সো আমি জাস্ট দেখাচ্ছি। তাহলে এতমল H2SO4 অণুতে আমাদের থাকে এতটি H2SO4 অণু থাকে, ওকে ভাইয়া? এখন দেখো 3 নম্বরে, দেখো একেবারে সোজা জিনিস এগুলো। 3 নম্বরে বলা হয়েছে এতটি H2SO4 অণুতে কত গ্রাম H2SO4 বিদ্যমান, ওকে? আচ্ছা, কি দিয়ে আছে? এতটি, অর্থাৎ তোমাকে কিন্তু ভাইয়া সংখ্যা দিয়ে দিছে না? সংখ্যা দিয়ে দিছে। আর কি চাইছে? কত গ্রাম, অর্থাৎ তোমার কাছে ভর চাইছে। তাহলে আমরা জানি এইটা সমান এইটা, অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23 সমান আমরা জানি হচ্ছে 98 গ্রাম। তোমরা কিন্তু অবশ্যই লিখবা যে আমাদের জিঙ্ক অণুর 1 মোল জিঙ্ক, বা তুমি এখানে লিখবা যে 6.02 ইন্টু 10⁻23 টি জিঙ্ক অণুতে 98 গ্রাম সরি এটা কি? এটা তো জিঙ্ক না, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আমি কি বলতেছি? H2SO4, ওকে? তাহলে 6.02 ইন্টু 10⁻23 টি H2SO4 অণুতে থাকে 98 গ্রাম H2SO4। তাহলে তোমার এইখানে এখন বের করতে হবে কত বলছে, যে 6 এইখানে তোমার চাইছে কি এতটি। তাহলে আমরা এতটি কিভাবে বের করবো? আগে 1 দেব, তাহলে একটি H2SO4 অণুতে আমাদের থাকে হচ্ছে 98, ডিভাইডেড বাই হবে এখন 6.02 ইন্টু 10⁻23। এখন বলবা ভাই এখানেও তো পয়েন্ট আছে, এটা গুণ করে দেয়। না না না, এখানে পয়েন্টের আগে তো সংখ্যা আছে, আর ওখানে ছিল পয়েন্টের আগে 0, ভাইয়া মনে রাখতে হবে। তাহলে এইটা ভাগ এইটা, এত ভর বিশিষ্ট H2SO4। এখন তোমার চাইছে হচ্ছে কি 6.02 ইন্টু 10⁻24, এখানে কিন্তু 24 আর এখানে 23, অর্থাৎ এবার কিন্তু আরো অনেক বেশি হবে এখানে ভর। তাহলে এতটি অণুতে কত থাকবে? এইটা যাবে উপরে, অর্থাৎ 6.02 ইন্টু 10⁻24 ইন্টু 98 ডিভাইডেড বাই হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। সো তুমি ক্যালকুলেট করতে পারবা না? পারবা, একটু বড় হলেও কিন্তু ক্যালকুলেট করতে হবে। সো এখন তুমি জাস্ট গুণ করে দাও, উপরেরটা কত আসতেছে এগুলো তোমরা পারবা। 6.02 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার উপরে আছে কিন্তু 24
এইটা ইন্টু আবার উপরে আছে 98, সো আসতেছে হচ্ছে আমাদের এইটা, সো এইটা ভাগ এখন আমরা নিচেরটা করব। তাহলে ভাগ করার ক্ষেত্রে অবশ্যই ব্র্যাকেট দিয়ে আবার নিচেরটা লিখবো। ওকে, 6.02 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার আমাদের কত বলো 23। ওকে, সো আমাদের চলে আসতেছে 980 গ্রাম, তাই না ভাইয়া? 980 গ্রাম। তাহলে যেহেতু এটা হচ্ছে এটা বড়, এটা যদি হয় 98 গ্রাম, তাহলে এটা কত হবে 980 গ্রাম। ওকে ভাইয়া, ক্লিয়ার? ওকে, সো লক্ষ্য করো এতটি অণুতে কত গ্রাম স্টোরেজ উপর বিদ্যমান, 980 গ্রাম স্টোরেজ উপর বিদ্যমান। আশা করি এই জিনিসগুলো একদম সোজা না, পানির মতো ক্লিয়ার। ওকে, ওকে ভাইয়া, এখন তারা কিন্তু এই যেটা তুমি যেভাবে করলা এটাই কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে। কি করে দেবে? একটু কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে। সো সেটা কিভাবে সেটা একটু তোমাদেরকে দেখাই। ওকে, সো অনেকে কিন্তু সেখানে গিয়ে হতাশ হয়ে যায় যে এটা কেমন করে আসলো, এটা কি করে করব। সো ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই দেখ তুমি বলবা যে আমি ক্লাস করছি, আমি স্টুডেন্টস এডুকেশন ইউটিউব চ্যানেলে ক্লাস করছি। ওকে, সো লক্ষ্য করো ঘুরিয়ে পেঁচিয়ে কিভাবে দেয়। সাপোজ এইখানে একটা বিক্রিয়া দিয়ে দেবে যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এইটা যুক্ত হয়ে উৎপন্ন হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে বিক্রিয়াটা আছে, ভালো কথা। সো এখানে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ক্যালসিয়াম অক্সাইড এর আমরা আণবিক ভর কত পাবো বলতো? ক্যালসিয়াম আর অক্সিজেন তোমরা আণবিক ভর বের করে দেখো, এখানে আমরা পাবো হচ্ছে 56 গ্রাম। ওকে, সো আণবিক ভর 56, বাট আমরা এটাকে গ্রাম এককে প্রকাশ করব। তাহলে যখনই এটাকে গ্রাম এককে প্রকাশ করব আণবিক ভরকে, তখনই আমি এটাকে বলতে পারি 1 মোল। আর যখনই লিখবো 1 মোল, তখনই আমি লিখতে পারি 6.02 ইন্টু 10⁻23 অণু অণু। ওকে, প্লাস এবার লক্ষ্য করো এইখানে আমাদের কার্বন ডাই অক্সাইডের যে তোমার আণবিক ভর সেটা হচ্ছে 44। সো 44কে আমরা এখন গ্রামে প্রকাশ করব, অর্থাৎ 44 গ্রাম লিখবো। সো আণবিক ভরকে যখনই গ্রামে প্রকাশ করব সেইটাকে আমরা লিখবো হচ্ছে 1 মোল। আর যখনই লিখবো 1 মোল, তখন আমরা লিখবো হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 থ্রিটি অণু, কারণ এটা হচ্ছে অণু। এবার লক্ষ্য করো আমাদের উৎপাদ যেটা হয়েছে বা যেটা উৎপন্ন হয়েছে, অলওয়েজ মনে রাখবা এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু সমতাকরণ করতে হবে। কিভাবে করবা মানে এখানে এটার সমতাকরণ লাগবে না, কেননা এটা অলরেডি সমতা হয়েই আছে। সো এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সমতাকরণ কিভাবে করতে হয় সেটা জানাবো। সো যেহেতু এটা সমতাকরণ হয়েই আছে, তাহলে এটা সহজ উদাহরণ। এবার লক্ষ্য করো ক্যালসিয়াম কার্বনেট এর যে আণবিক ভরটা আসবে সেটা হচ্ছে 100 গ্রাম। সেটা হচ্ছে কত ভাইয়া? 100, বাট এটাকে আমরা গ্রাম এককে প্রকাশ করব, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 মোল। আর 1 মোল সমানই হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 অণু। আচ্ছা, এই জিনিসটা করার পর তারা এখন তোমাকে কি প্রশ্নে দিয়ে দেবে লক্ষ্য করো। সাপোজ আমি লিখে রাখছি যে তারা এইভাবে দিয়ে দেবে। ওকে, একটু খেয়াল করো যে তারা দিয়ে দিল যে কি দিয়ে দিল যে 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে। একেবারে সোজা কি দিয়ে দিছে? 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে, অর্থাৎ এই ক্যালসিয়াম অক্সাইডে তোমার ভরটা দিয়ে দিছে এবং চাইছে কি কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম ভর পাওয়া যাবে সেইটা চাইছে, অর্থাৎ এইটা চাইছে, এটা দিয়ে দিছে। তাহলে তুমি কি করবা? আমরা জানি 56 গ্রাম আমাদের ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে কত গ্রামের সাথে? ক্যালসিয়াম কার্বনেটের 100 গ্রামের সাথে। তাহলে বলতো 56, এবার যদি 1 গ্রাম করি, 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করবে হচ্ছে 100/5 6 গ্রামের সাথে। তাহলে এরা চাইছে হচ্ছে কত ভাইয়া? দেখো তো 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এবার কত পাবো? আমরা 50 লিখবো। ওকে, সো 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে আমাদের পাবো, উপরে যাবে 100 গুণ হচ্ছে 50, নিচে হচ্ছে 56। তাহলে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ওকে, সো 100 আর 50, তাহলে অবশ্যই হবে হচ্ছে 5000 হবে। আচ্ছা, আমরা তবুও করি 100 গুণ হচ্ছে 50, 5000 ভাগ হচ্ছে কত করব? 56। তাহলে আমরা পাচ্ছি 89.28 গ্রাম। ওকে, তাহলে আমরা কিন্তু এইভাবে তারা ঘুরিয়ে পেঁচিয়ে দেবে যে বলবে যে কি যে 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে 89.28 গ্রাম। দেখো 56 থেকে পাওয়া যায় 100, তাহলে 50 যেহেতু 56 চেয়ে ছোট, তাহলে এখানেও পাবো আমরা একটা ছোট সংখ্যা, অর্থাৎ 89 গ্রাম পাবো। ওকে, আচ্ছা, এরপরে দেখো তারা দিয়ে দিচ্ছে যে 50 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। সো আমরা কি জানি? এই যে দেখো তো 44 গ্রাম থেকে এটা দেয়া আছে আর এটা চাইছে, তাই না? অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ভর দেয়া আছে, এটা চাওয়া হয়েছে। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা কি লিখবো? 44 গ্রাম, 44 গ্রাম থেকে পাওয়া যায় হচ্ছে 100 গ্রাম। জাস্ট আমি লিখতেছি এইভাবে, তাহলে 1 গ্রাম থেকে পাওয়া যাবে 100/44। তাহলে এখানে চাইছে 50 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে আমরা পাবো কি 5000/44। তো তোমরা অ্যান্সার করে নিও, ওই গ্রাম আমরা পাবো। এখন তারা ঠিক একই ভাবে গ্রাম না দিয়ে তারা মোলে দিয়ে দিল যে 1 মোল ক্যালসিয়াম, সরি, তারা 1 মোলের জায়গায় কি দিয়ে দেবে? দিয়ে দিল যে 10 মোল, 10 মোল ক্যালসিয়াম অক্সাইড থেকে থেকে কত মোল, কত মোল কি পাওয়া যায়? ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। এখন তোমাকে সেটা করতে হবে। তাহলে তোমার দেয়া আছে এই
মোলের হিসাব, সাইজে হচ্ছে এই পাশের মোলের হিসাব। তাহলে তুমি 1 মোল থেকে পাও 1 মোল, তাহলে 10 মোল থেকে পাবো 10 মোল। ক্লিয়ার না? ক্লিয়ার। বাট এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা এইটা করলাম যে 56 গ্রাম, অর্থাৎ যেটা করলাম যে 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, দেখো যেটা করলাম যে কি 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে আমরা 89.28 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাই। কিন্তু বলো তো শুধু কি এটা সম্ভব? 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড আমরা হাতে নিলাম, সেটা কি ক্যালসিয়াম কার্বনেট হয়ে গেল? না, সেখানে অবশ্যই কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করতে হবে না। তাহলে ওইখানে তোমরা পাশাপাশি এই উত্তরটা লিখে দেবে যে পর্যাপ্ত পরিমাণ কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। ওকে, পর্যাপ্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইড নিয়ে। আবার একই ভাবে দেখো 44 গ্রাম থেকে আমরা পাই হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ 50 গ্রাম থেকে আমরা কত পাই? এইরকম ক্যালসিয়াম কার্বনেট পাই। শুধু 50 গ্রাম থেকে এটা পাওয়া সম্ভব না, তখন তোমাকে লিখতে হবে এই ক্যালসিয়াম অক্সাইডও তো সাথে লাগবে, শুধু কার্বন ডাই অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট তো পাবো না, সাথে ক্যালসিয়াম অক্সাইডেরও সরবরাহ লাগবে। তাহলে লিখতে হবে কি পর্যাপ্ত পরিমাণ আমাদের কি ক্যালসিয়াম অক্সাইড সরবরাহ থাকতে হবে, ক্যালসিয়াম অক্সাইড সরবরাহ থাকতে হবে। ওকে, ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছো। সেইভাবে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই দেখ তুমি কিন্তু এখন পারবা। ওকে, সো এগুলো কিন্তু একদম সহজ বিষয়। আচ্ছা, এখন তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে মোলার আয়তন এই জিনিসটা একটু জানতে হবে। সো মোলার আয়তন কি জিনিস? আচ্ছা, সবাই এই জিনিসটা খেয়াল রাখবা যে এখানে আমরা যেটা পাইছি একটু আগে, আমরা যেটা করছি আমরা করছি কোনটা? এই যে এটা। ওকে, লক্ষ্য করো মোলার আয়তন কি জিনিস সেটা বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা অণু বা পরমাণুর ক্ষেত্রে নির্দিষ্ট চাপ এবং তাপে এদের যে আয়তন সেটা হচ্ছে 22.4 লিটার। এখন লক্ষ্য করো জিঙ্কের এখানে আমরা পাবো হচ্ছে 22.4 লিটার। এটা হচ্ছে আদর্শ, আমি এখানে লিখতেছি যে আদর্শ চাপ ও তাপমাত্রায়। ওকে, প্রশ্নেও কিন্তু এটাই দিয়ে দেবে যে আদর্শ চাপ ও তাপমাত্রায়। ওকে, তো আদর্শ চাপ ও তাপমাত্রায় অলওয়েজ মনে রাখবা যে কোনো অণু বা পরমাণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে H2O অণুর আয়তন হচ্ছে 22.4 লিটার। অথবা তুমি এইভাবে মনে রাখতে পারো যে 1 মোল সমান 22.4 লিটার। ওকে, মানে এরা সবগুলোই পরস্পর সমান, ঠিক এটারও ক্ষেত্রে হবে 22.4 লিটার। এখন আমি তোমাদের বই থেকে একটু দেখাই যে বইয়ে কি কি প্রশ্ন করছে। ওকে, সো বই থেকে আমরা একটু কি করব, প্রশ্নগুলোর সলভ করব। সো এইখানে তোমরা বইয়ে কিন্তু বিভিন্ন এখানে তোমরা সূত্র দেখতে পারবে, বাট সূত্র ইউজ করা ছাড়াই কিন্তু আমরা এগুলোর অ্যান্সার গুলো কি করতে পারি বলো, বের করতে পারি। সো কিভাবে সেটা আমি এখন দেখাবো। সো একটু জাস্ট লক্ষ্য করো তারা এখানে কি দিয়ে দিছে। হ্যাঁ, দেখো তারা দিয়ে দিছে যে আদর্শ, আমি একটু প্রশ্ন লিখি যে তারা কি দিয়ে দিল। তারা দিয়ে দিছে কি যে আদর্শ, এই কথাটা থাকবে যেহেতু আমাদের মোলার আয়তন, এখন আমরা কি বার করবো? মোলার আয়তন। তাহলে মোলার আয়তনের ক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা জানি যে আদর্শ চাপ ও তাপমাত্রায় যে কোনো অণু বা পরমাণুর আমাদের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এখন তারা প্রশ্নে দিয়ে দিছে আদর্শ তাপমাত্রা ও চাপে, অর্থাৎ এই কথাটা লিখবে তারা, তাপমাত্রা ও চাপে কি বলছে? চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড, 1 লিটার কার্বন ডাই অক্সাইড কি বলছে? গ্যাসে কতটি কি থাকে বলো? অণু থাকে। এখন এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে করবা? জাস্ট একটু খেয়াল করো, এই যে কার্বন ডাই অক্সাইড আমরা করতেছিলাম না, তো এখানে দেখো তো কার্বন ডাই অক্সাইডের আমাদের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে কিন্তু 44, তুমি হিসাব করে নিতে পারো। তাহলে 44 কে আমরা গ্রাম আকারে প্রকাশ করলে এটাকে আমরা বলবো 1 মোল। 1 মোল লিখতে পারলে এটাকে আমরা লিখবো 6.02 ইন্টু 10⁻23। আর এই 1 মোল বাই আদর্শ চাপ ও তাপমাত্রায় আমাদের এই অণুর যে আয়তনটা হবে সেটা হচ্ছে 22.4 লিটার প্রত্যেক ক্ষেত্রে। এখন তারা বলে দিছে কি, বলেছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে, অর্থাৎ এই কথাটা দ্বারাই আমাদের বোঝাচ্ছে হচ্ছে 22.4 লিটার। কারণ কি আদর্শ তাপমাত্রা ও চাপে কোন মৌলের কোন অণু বা পরমাণুর আমাদের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে চাপে কি বলছে এখানে? আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। তাহলে তোমার কিন্তু এইখান থেকে দেখতে হবে যে এইখানে লিটারের মান তোমাকে দেয়া আছে, 1 লিটার মানে আয়তনের মানটা দেয়া আছে। ওকে, আয়তনের এই লিটার কিন্তু আয়তনের একক। তাহলে আমাদের লিটারের মান দিয়ে দিছে, চাইছে কি কতটি অণু থাকে, অর্থাৎ এটা চাইছে, এটা দিছে। তার মানে আমি লিখবো যে 22.4 লিটারে থাকে হচ্ছে আমাদের এতটি অণু, 02 ইন্টু 10⁻23 টি অণু। তাহলে আমাদের 1 লিটারে আমাদের কত থাকবে? অবশ্যই এটা জাস্ট নিচে ভাগ হয়ে যাবে। ওকে, 23 ডিভাইডেড বাই হচ্ছে 22.4। সো তুমি ভাগ করে যেটা পাবা সেটাই হবে কি আমাদের অণুর সংখ্যা, অর্থাৎ 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে এই অণু থাকে। এখন ভাইয়া তোমাকে কিন্তু তারা এইখানে
তারা বলে দিছে কি যে নিজে করো, একটা বলে দিছে নিজে করো, সেখানে বলছে যে প্রমাণ অবস্থায়, ওই প্রমাণ অবস্থাও যে কথা, আদর্শ চাপ ও তাপমাত্রাও কিন্তু একই কথা, মনে রাখবা জিনিসটা। ওকে, তারা কি বলে দিছে যে প্রমাণ এটা তোমাকে নিজে করতে বলছে। তো এখানে কিন্তু অনেকেই বুঝতে পারে না, প্রমাণ অবস্থায় তারা বলে দিছে প্রমাণ অবস্থায় 5 লিটার 5 লিটার CH4 বা মিথেন গ্যাসে, কি বলছে, মিথেন গ্যাসে কয়টি কয়টি কি আছে বলো, কয়টি এইচ পরমাণু আছে। এখন ভাইয়া এখানে বোঝার আছে, ওকে, কয়টি এইচ পরমাণু আছে। তাহলে একটু জাস্ট তুমি খেয়াল করো, একটু খেয়াল করো যে আমাদের এই বিষয়টা বুঝতে হবে, প্রমাণ অবস্থায় 5 লিটার CH4 গ্যাসে কয়টি এইচ পরমাণু আছে। আচ্ছা, আমরা আগে CH4 এর যে আমাদের আণবিক ভর আসবে সেটা বের করি। সো আমাদের কার্বনের যে পারমাণবিক ভর সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে কিন্তু 12। তাহলে 12 আর এখানে হচ্ছে 4টা হাইড্রোজেন 4 1 4, 12 আর 4 কত, 13 14 15 16। তাহলে আমরা এটাকে 16 কে গ্রাম এককে প্রকাশ করলাম, এটা সমান আমরা লিখতে পারি 1 মোল। এই 1 মোল সমান আমরা লিখতে পারি 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। ওকে, আচ্ছা, এরপরে এরপরে কিন্তু তারা বলে দিছে যে আমাদের এইটা সমান কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে 22.4 লিটার। এখন তারা কি চাইছে, তারা কিন্তু চাইছে CH4 গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে। এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো? সো এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো আমাদের কি চাইছে, প্রশ্নে কিন্তু চাইছে যে হাইড্রোজেন পরমাণু কয়টি। কি বলছে যে প্রমাণ অবস্থায় 5 লিটার CH4 গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। ওকে, তাহলে এখন যেটা তোমাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে বলতে বলছে কি 5 লিটার CH4 গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু। তাহলে এখানে দেখো CH4 গ্যাসে বা মিথেন গ্যাসে আমাদের হাইড্রোজেন পরমাণু কয়টি, এটা তো CH4, মানে এইখানে এইটার হচ্ছে আমাদের পরমাণু সংখ্যা, বাট শুধু হাইড্রোজেনের এইখানে আমাদের পরমাণু সংখ্যা কয়টি সেটা তোমাকে আগে নির্ণয় করতে হবে। সো তুমি লেখো CH4 হাইড্রোজেন এর পরমাণু সংখ্যা কতটি সেটা আগে তোমাকে বের করতে হবে। তো সেটা হবে কি, লক্ষ্য করো এখানে হাইড্রোজেন আছে কয়টা, 4টা, তাহলে এই 4 দ্বারা তোমাকে এটাকে গুণ করতে হবে। এখন বলবা কেন? ওকে, এই বিষয়টা একটু বুঝাই যে তোমাকে এইখানে 4 দ্বারা গুণ করতে হবে, কারণ এখানে হাইড্রোজেন 4টা আছে। এখন বলবা যে কিভাবে, এটা তো আমি বুঝলাম না। সো এটা বুঝাতে হলে তোমাকে আবার পঞ্চম অধ্যায়ে ফিরে যেতে হবে। সেখানে কিন্তু তোমরা জানো যে CH4 এর গঠনটা কি ঠিক কেমন। সো কার্বনের 4টা হাত এইভাবে 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 আছে, সো 4টা হাইড্রোজেন কিন্তু এইভাবে থাকবে। তাহলে CH4 অর্থাৎ এটা কিন্তু একটা অণু, এই অণুর সংখ্যা এখানে এতটি। তাহলে এই একটা অণুতে আমাদের হাইড্রোজেন থাকে 4টা, তাহলে এতটা অণুতে আমাদের হাইড্রোজেন কত থাকবে, অবশ্যই 4 দ্বারা, তাহলে এটাকে গুণ করে দেবো না। তাহলে এই CH4 হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হবে এতটি। এখন তাহলে তোমাকে বলে দিছে যে 5 লিটার CH4 গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। তাহলে আমি কিন্তু জানি 1 মোল বা এখানে হচ্ছে 22.4 লিটারে, 22.4 লিটার CH4 গ্যাসে, লক্ষ্য করো গ্যাসে আমাদের 22.4 লিটার CH4 গ্যাসে হাইড্রোজেন পরমাণু বিদ্যমান কতটি বলতো? বিদ্যমান হচ্ছে আমাদের ওই যে এটা 4 × 6.02 × 10 টু দি পাওয়ার 23টি। তাহলে এখন তুমি লেখো যে এখানে কি চাওয়া হয়েছে, 5 লিটার CH4। তাহলে 5 লিটার CH4 গ্যাস হাইড্রোজেন পরমাণু বিদ্যমান কত। বাট পাস করার আগে কিন্তু তোমাকে এক করতে হবে, অর্থাৎ 1 লিটারে কত আসে সেটা আগে দেখতে হবে। সো 1 লিটার CH4 গ্যাসে আমরা কত পাবো, তাহলে যেহেতু এক হচ্ছে এটা শেষ হলো, তাহলে এটা কি আসবে, নিচে আসবে। তাহলে উপরে থাকবে 4 × 6.02 × 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই হচ্ছে 22.4। ওকে, আচ্ছা, এরপরে যেটা করতে হবে, তাহলে সাইজে কত, সাইজে হচ্ছে তোমার এখানে 5 লিটার CH4, তাহলে 5 লিটার CH4 কি হবে, জাস্ট 5, যেহেতু একের চেয়ে বড় 5 উপরে চলে যাবে, অর্থাৎ 5 × 4 × 6.02 গুণ 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই হচ্ছে 22.4। তাহলে তুমি এখন জাস্ট এটা ক্যালকুলেট করো, দেখো অ্যান্সার কত আসে। ওকে, আচ্ছা, সো দেখো উপরেরটা আমি লিখি 5 × 4 × 6.02 গুণ 10 টু দি পাওয়ার 23। সো এইটা সমান আমরা টোটাল এইটা পাচ্ছি, ভাগ আমরা করব কত, 22.4। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, 5.375 গুণন 10 টু দি পাওয়ার 23। তাহলে এতটি পরমাণু আমাদের বিদ্যমান, আমাদের কত, 5 লিটার CH4 গ্যাসে আমাদের এতটি পরমাণু বিদ্যমান। কি পরমাণু, শুধু হাইড্রোজেন পরমাণু, নট CH4, শুধু হাইড্রোজেন পরমাণু বিদ্যমান হচ্ছে এতগুলো। ওকে, ব্যাপারটা আশা করি ক্লিয়ার। তাহলে এইভাবে তোমাকে করতে হবে। তাহলে এখানে তোমাদের আরো আছে বইয়ে। সো এটা একটু কঠিন, এটা একটু কঠিন, কারণ এখানে শুধু CH4 এর মধ্যে শুধু হাইড্রোজেন চাওয়া হয়েছে। ঠিক একই ভাবে তোমার শুধু কার্বন চাওয়া হইতো, আশা করি পারবা। এবার তোমার আরো একটা সমস্যা আমি সমাধান করতেছি, তাহলে আজকের ক্লাস শেষ করব। ক্লাসটা অনেক বড় হয়েছে। সো দেখি আমরা আরো একটি সলভ করি। তাহলে তোমাদের এইখানে এরপরে দেওয়া আছে যে 5 মোল কার্বন ডাই অক্সাইড, 5 মোল কার্বন ডাই অক্সাইড, আমি একটু দেখে দেখে লিখতেছি। কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় কি বলছে, অবস্থায়
প্রমাণ অবস্থায় আয়তন কত? ওকে ভাইয়া, একেবারে সোজা জিনিস। প্রথম কথা হচ্ছে তোমার কি চাইছে? কার্বন ডাই অক্সাইড। তাহলে তুমি এই যে লেখো কার্বন ডাই অক্সাইড, এর আমাদের আণবিক ভর হচ্ছে 44। তাহলে একে যদি গ্রাম আকারে প্রকাশ করি তাহলে লিখতে পারি হচ্ছে 1 মোল। এটা সমান লিখতে পারি 6.02 ইন্টু 10^23। এটা সমান আমি লিখতে পারি 22.4 লিটার। এখন চাইছে কি গ্যাসের প্রমাণ অবস্থায় মানি হচ্ছে 22.4 লিটার, তাহলে 5 মোল। তাহলে এখানে আমরা জানি এটা দেয়া আছে, অর্থাৎ মোল দেয়া আছে, চাইছে হচ্ছে এটা, অর্থাৎ আয়তন চাইছে, অর্থাৎ এটা চাইছে। তাহলে আমরা জানি 1 মোল সমান হচ্ছে 22.4 লিটার। এটা কিসের ক্ষেত্রে? কার্বন ডাই অক্সাইড। অবশ্যই সেগুলো লিখতে হবে। তাহলে এখানে চাইছে কত? আমাদের 5 মোল। তাহলে 5 মোলে কত হবে? অবশ্যই 22.4 ইন্টু 5, এত লিটার। এত লিটার কি হবে? এত লিটার আমাদের আয়তন হবে। শেষ, খেলা শেষ। ওকে, সেইভাবে আশা করি তোমরা সবগুলোই পারবা। আচ্ছা, এরপরে তোমাদের বইয়ে আরো কিছু বিষয় আছে, যেমন কি আছে যে মোল এবং আণবিক সংকেত আছে, মোলার দ্রবণ আছে, এরপরে আছে কি বিভিন্ন মোলারিটি দ্রবণ প্রস্তুতকরণ। ওকে, সো এই বিষয়গুলো আছে, যৌগে মৌলের শতকরা সংযুতি। ওকে, সো এই বিষয়গুলো নিয়ে ভাইয়া পরবর্তী ক্লাসে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস অলরেডি অনেক বড় হয়েছে, সো সবাই ভালো থাকবে। আমাদের তোমরা যদি ভিডিও নিচে ডেসক্রিপশনে ক্লিক করো, তোমাদের রসায়নের প্রত্যেকটা অধ্যায়ের প্লেলিস্ট লিংক পাবে, সেখানে ক্লিক করে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লাস, এমসিকিউ, সিকিউ, সংক্ষিপ্ত সব ক্লাস পেয়ে যাবে। এবং আমাদের ইউটিউব স্টুডেন্টস এডুকেশন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিংকও দেওয়া থাকবে, যার যেটা ইচ্ছা তা করে নেবে। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।